এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্টকে। যথারীতি আমি মাশায়েখ শশী আপনাদের সঙ্গে আছি। ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কথা হয়। তবে আজ যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি এসেছেন স্টুডিওতে, কিছুক্ষণের মধ্যেই তাকে আপনাদের সঙ্গে পরিচয়িত করে দিব। তবে বলতে চাই যে অবকাঠামো নির্মাণে সিমেন্ট শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি। আর সিমেন্ট শিল্পের বর্তমান অবস্থা, বিশেষ করে বিশ্বসিত প্রকল্পগুলোতে সিমেন্ট খাত বা শিল্প কী ধরনের ভূমিকা রাখছে, সামনের দিনগুলোতেই এই সেক্টরের চ্যালেঞ্জগুলো কী কী, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের উদ্যোক্তারা কতটুকু প্রস্তুত, পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে এটিএন নিউজের স্টুডিওতে আমরা পেয়েছি সৈয়দ আবু আবেদ সাহের, সিওও, ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, ডোরিন গ্রুপ। জনাব সাহেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাশায়েখ সাহেব, এবং আমাদের যে এটিএন নিউজের দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাকে আমন্ত্রণ জানার জন্য এটিএন নিউজকে ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষের। জনাব সাহেব, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে বর্তমানে আমাদের দেশের সিমেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটা আসলে কোথায়? একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের কোভিড-19 একটা আঘাত ফেলেছে অর্থনীতির সবগুলো জায়গাতে, সারা বিশ্বে। যেহেতু সিমেন্ট শিল্পটা আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, স্বাভাবিকভাবেই কোভিড-19 প্রায় 2 বছর হতে চলল, এর কিছু প্রভাব আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে পড়েছে। বাট যেটা ভালো সংবাদ হচ্ছে, সিমেন্ট ইন্ডাস্ট্রির উপর যে প্রভাবটা পড়েছে কোভিড-19-এর, সেটা অনেকটুকু আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং আমাদের এখন ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ওভারঅল স্বাভাবিক কর্মচাঞ্চলতা বিরাজ করছে। এবং যেমনটি আপনি বলছিলেন যে কোভিডের সময়টা আসলে সবার জন্যই মোটামুটি চ্যালেঞ্জিং ছিল, এবং এই যে 2টা বছর গেল, অন্যান্য সেক্টরের মতো আপনাদের উপরেও একটা বড় চাপের মধ্য দিয়ে একটা সময় গেছে। কিভাবে এই সময়টা আসলে আপনাদের কতটুকু চ্যালেঞ্জিং ছিল সেটা একটু জানতে চাই। আসলে এটা সারা বিশ্বের সাথে বাংলাদেশ একসাথেই এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে। শুধু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি না বা সিমেন্ট শিল্প না, অর্থনীতি, সামাজিক জীবনের প্রতিটা স্তরে স্তরে এর প্রভাব পড়েছে। তবে সুসংবাদ হচ্ছে এটাই, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশ, আমি মনে করি যে অনেকটা ভালোভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। যেমন ধরেন, আমি সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে পর্যায়ে সিমেন্ট ইন্ডাস্ট্রি পড়েছিল, গত 10-15 বছরে এমন বিজনেসে এত আমাদের পতন হয়নি। তো আমাদের ডিগ্রোথ অনেক বছর পরে, যেখানে দেখেন গত 10 বছরে সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু অ্যারাউন্ড 10.4% সিএজিআর, মানে আমাদের কিউমুলেটিভ গ্রোথ হয়েছে। সেখানে একমাত্র বছর 2020 সালে যেটা -2-তে উন্নীত হয়েছে। বাট আপনি সুখবর হচ্ছে এটাই, 2021 সালে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং সেখানে আমাদের প্রায়, যেহেতু একটা ডাউন মান্থ ইয়ার ছিল 2020 কোভিডের জন্যই, বাট আমরা ঘুরে দাঁড়িয়েছি 20%। আমরা যে গতকাল যে মানে সালটা শেষ করলাম 2021 সালে সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রায় 4 কোটি মেট্রিক টন সিমেন্ট কনজিউম হয়েছে, এবং সেটা আমি বলবো যে খুব কম নয়। এবং আমাদের দেশের, আপনারা জানেন, সিমেন্ট বেসিক্যালি কনজিউম হয় সাধারণ মানুষের যে বাড়িঘর নির্মাণে, হ্যাঁ, সেখানে প্রায় 65-70% সিমেন্ট কনজিউম হয়। আর যেগুলো গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিমেন্টের প্রয়োজন হয়, তারপরে আমাদের ধরেন রিয়েল এস্টেট সেক্টর আছে, সেখানে সিমেন্ট কনজিউম হয়। তো আমরা মনে করি যে অনেকটা আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছি, এবং আরও সামনে চ্যালেঞ্জ আছে। আমরা এখানে চ্যালেঞ্জ যে শেষ হয়ে যাবে সেটা না, আমরা শিখে গেছি কিভাবে করোনার আঘাতের সাথে সাথে আমরা ব্যবসা মোকাবেলার জন্য আপনারা প্রস্তুত। কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে যাচ্ছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। কিন্তু এই যে নতুন যে বছরটি পড়লো, আজ থেকে শুরু হলো, এই বছরে আসলে আপনাদের, আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ আপনাদের গোল কি, এবং সার্বিকভাবে সিমেন্ট ইন্ডাস্ট্রি তারা কিভাবে দেখছে এই বছরটিকে? ধন্যবাদ মাশায়েখ সাহেব। আসলে আপনি দেখেন যে, যেহেতু বলেছি আমরা মোকাবেলা করে যাচ্ছি, এখনও মোকাবেলার মধ্যে রত আছি আমরা, এবং 2022 সাল আমার ধারণা একটা ভালো বছর যাবে। যদিও এর মধ্যে একটা নতুন ভ্যারিয়েন্ট চলে আসছে, ওমিক্রন,
এবং কালকে পর্যন্ত আমি যতটুকু খবর পেয়েছি 10 জন বাংলাদেশে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়েছে। তো আমরা যদি এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলা এক জিনিস, আরেকটা হচ্ছে মানুষের অবহেলা করা। তো আমাদের মধ্যে দেখা গেছে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত সবাই কিন্তু আমরা অবহেলা করছি। তো আমার মনে হয় এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, এবং আমার মনে হয় আমাদের দেশের মানুষের মনোবল আছে একটা এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করে সামনে আগানোর। আমাদের সরকার খুব খুব শক্তভাবে এই কোভিড-19 সিচুয়েশনকে মোকাবেলা করেছেন, এবং আমাদের যে ভ্যাকসিনেশন রেট, টিকাদান, এটা অনেকটা সাকসেসফুল হয়ে গেছে। এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকটা এগিয়ে আছি উন্নয়নশীল দেশের তুলনায়। উন্নত দেশ ধরেন তারা এগিয়ে গেছে, যুক্তরাষ্ট্র বা ইউরোপের অনেক দেশ, বাট উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকটুকু এগিয়ে গেছি। তো আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে ভাবছে, দেখেন এই চ্যালেঞ্জগুলো কি কি ছিল। পণ্য পরিবহনে একটা বিশাল একটা আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। যেমন আমাদের জানেন সিমেন্টের মূল র মেটেরিয়াল হচ্ছে ক্লিংকার। ক্লিংকার সহ অন্যান্য যে র মেটেরিয়াল আছে, জিপসাম আছে, লাইমস্টোন আছে, ফ্লাই অ্যাশ আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলা, এই পণ্যগুলা বিদেশ থেকে আমদানি হয় মোস্টলি। তো এই আমদানির ক্ষেত্রে যেটা হয়েছে, জাহাজের সমস্যা হয়েছে, শিপিং কস্ট হ্যাজ গন সিগনিফিকেন্টলি হাই। সো যার ফলে আমরা কিন্তু র মেটেরিয়ালের মূল্য বেড়েছে, ইন্ডাস্ট্রি সবাই কিন্তু এই আমদানির উপর নির্ভরশীল র মেটেরিয়ালের, কিন্তু আমরা কি বাজারে সেই দামটা বাড়াতে পেরেছি? বাড়াতে পারিনি। এই কথাগুলা যদি আমরা টেলিভিশনে এসে না বলি, তাহলে সাধারণ জনগণ কিভাবে বুঝবে যে এই দেশের যারা শিল্পপতি আছেন, যারা শিল্পে ইনভেস্ট করেছেন, বিশেষ করে সিমেন্ট শিল্পে, আপনি দেখেন গত 2-3 মাস অ্যাবনর্মালি মার্কেট ফল করেছে কিছুটা, বাট আমি যতটুকু জানি প্রচুর প্রতিষ্ঠান কিন্তু লসে যাচ্ছে। এই লসের কথাগুলো কিন্তু জনগণকে বলা যাবে না, সরকারকেও বলা যাবে না। তো আপনি বলছেন এই যে ধরেন লস বলি বা যে ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা এখনো মোকাবেলা করে রিয়েল লাইফে এটার ইম্প্যাক্টটা ফেলতে দিচ্ছেন না, কেবলমাত্র অবকাঠামো খাতের যে উন্নয়নটি গত কয়েক দশক ধরে আমরা দেখছি মানে অদম্য গতিতে এগিয়ে চলছে, সেই গতি যেন কোনোভাবেই স্লথ না হয়, নিশ্চয়ই সেটির জন্যই। করোনার এই প্রসঙ্গটি যখন আসলো, আপনি ওরিয়েন্ট ভ্যারিয়েন্টের কথা বলছিলেন, ইউরোপের বিভিন্ন দেশে অবশ্য এটা বেশ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। গত বছর আমরা দেখেছিলাম গ্লোবাল সাপ্লাই চেনের উপর একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছিল, যেটার ভুক্তভোগী আপনারা নিজেরাও। এই বছরও কি তাহলে একই রকমের অবস্থার মধ্যে দিয়ে যাবে কি না, আপনাদের পর্যবেক্ষণ কি? আর যদি আবারও এই গ্লোবাল সাপ্লাই চেনের উপরে এটার ইম্প্যাক্ট পড়ে, আপনারা যে সাবসিডি এখন পর্যন্ত দিয়ে আসছেন, সেটা আসলে কতদূর সম্ভব হবে? আপনি একটা চমৎকার প্রসঙ্গ তুলেছেন। অ্যাকচুয়ালি সাবসিডি বড় কথা নয়। আমাদের এখানে যে সিমেন্টের যে মূল্য, আমরা মূল্য বাড়াতে পারি না অনেকগুলো কারণে। একটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে আমাদের যেহেতু অনেকগুলো মেগা প্রজেক্ট চলমান, আমরা হঠাৎ করে মূল্য বৃদ্ধি করতে পারি না। হয়তোবা যারা সিমেন্ট শিল্পের সাথে জড়িত আছেন, যে শিল্পে উদ্যোক্তা যারা আছেন, ওরা সবসময় যে প্রফিট চিন্তা করেন তা না, ভবিষ্যতের জন্য ওনারা ইনভেস্ট করেছেন। যেমন আমাদের সিমেন্ট কনজাম্পশন একটু আগে বলেছি, আমাদের প্রতি বছর প্রায় গত কালকে যে বছরটা শেষ হলো, প্রায় 4 কোটি মেট্রিক টন হয়েছে, কনজিউম হয়েছে। কিন্তু উৎপাদন ক্যাপাসিটি কিন্তু 7.5 কোটি থেকে 8 কোটি পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমাদের যে ডিমান্ড তার ডাবল পরিমাণ ক্যাপাসিটি করেছে। আমরা কেন করেছি? যাতে দেশের যে উন্নয়ন প্রক্রিয়া, এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে একটা ধাপ হচ্ছে আমাদের নগরায়ন। হ্যাঁ, এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি একটা ভাইটাল রোল প্লে করে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে নগরায়নের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো সমস্ত উদ্যোক্তারা কিন্তু ক্যাপাসিটি আগে থেকে গ্রহণ করেছেন। এখন মূল্য কেন বাড়াতে পারেন না? যেহেতু ওভার ক্যাপাসিটিতে রান করে, আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে, সেল ডিমান্ড কম, সেই ক্ষেত্রে কিন্তু একটা আপনার অর্থনীতির যে সহজ ফর্মুলা, আমাকে কিন্তু মূল্য বাড়াতে পারে, খুবই কম্পিটিটিভ একটি মার্কেট। কিন্তু এই কথা বলার পর আমি একটা জিনিস বলতে পারি, দেখেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির অন্য কিছু প্রোডাক্টের কিন্তু দামে বেড়েছে, কিছুটা কমেছে, বাট সবসময় বেড়েছে। যেমন আমি স্টিল ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, যে ওনারা কিন্তু যখনই পণ্যের কাঁচামালের দাম বেড়েছে, ওনারা দাম বাড়িয়েছে, আবার দাম কমাচ্ছে। বাট সিমেন্ট দেখবেন যে একটা জায়গায় স্থবির আছে। ফ্ল্যাকচুয়েশনের মধ্যে দিয়ে অন্যান্য অবকাঠামো নির্মাণ সামগ্রীগুলো গেলেও সিমেন্ট খাতটা একটা স্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই মুহূর্তে উৎপাদন ক্ষমতা প্রায় 7.5 থেকে 8 কোটি মেট্রিক টন, এবং দেশে যে পরিমাণ চাহিদা আছে তার দ্বিগুণ আমরা উৎপাদন করছি। এই এত উৎপাদন সক্ষমতা থাকার পরেও আমরা আমাদের দেশ থেকে কতটুকু রপ্তানি করতে পারছি, সেই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে অবশ্যই আলোচনা হবে জনাব সাহের। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আজকের অতিথিকে নিয়ে আবারও ফিরছি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই, ছোট একটা বিরতি নিয়ে। সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিস্টকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সৈয়দ আবু আবেদ সাহের, সিওও, স্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, ডোরিন গ্রুপ। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাহের। বিরতিতে যাবার আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের উৎপাদন সক্ষমতা অনেক বেশি আমাদের দেশীয় যে চাহিদা আছে তার তুলনায়। একই সাথে বলা হয় যে আমরা যেহেতু উৎপাদন সক্ষমতা আমাদের অনেক বেশি আছে, রপ্তানি সম্ভাবনার কতটুকু কাজে আমরা লাগাতে পারছি এই সক্ষমতাকে? দেখুন, শুধু উৎপাদন সক্ষমতাই কিন্তু রপ্তানির ক্ষেত্রে খুব আকর্ষণীয় দিক তৈরি করে না। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর। আমাদের কিন্তু উৎপাদন সক্ষমতার সাথে সাথে আমাদের দেশের সিমেন্টের যে গুণমান, এটা কিন্তু আন্তর্জাতিক মান, বৈশ্বিক মানের। আমাদের যে প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা কিন্তু অনেক ভালো গুণমানের সিমেন্ট তৈরি করি। এক্সপোর্ট করার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা বাংলাদেশের হলো, যে কোনো দেশেরই সিমেন্ট একটা ভারী পণ্য, পণ্যের পরিবহন এবং পরিবহনের যে খরচ, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার ফলে দেখবেন আমাদের কিন্তু আমরা কিন্তু গত 10-12 বছর কিন্তু এক্সপোর্ট করছি প্রতিবেশী দেশগুলোতে। যেমন ভারতের 7 সিস্টার, আপনি ধরেন আসাম, ত্রিপুরা, এই সাইডে কিছু রপ্তানি করে অল্প কয়েকটা কোম্পানি। আমাদের মিয়ানমারে একসময় আমরা রপ্তানি করতাম, ওই যে আপনার চট্টগ্রামের কাছাকাছি যে এলাকা মংডু বা রাখাইন স্টেটে আমাদের কিছু সিমেন্ট রপ্তানি হতো। আর কিছু আমি শুনেছি নেপাল এবং মালদ্বীপে কিছু সিমেন্ট রপ্তানি হয়েছে। এটা কিন্তু খুবই খুবই নগণ্য, আপনি লেস দেন 1%। একটা ইন্ডাস্ট্রির সিমেন্টের লেস দেন, যেখানে 50% ওভার ক্যাপাসিটি, সেখানে লেস দেন 1% অপরচুনিটি এক্সপোর্ট খুব বেশি না। এটা একটা কারণ হচ্ছে পণ্যের, আমি যেটা বলেছি, পণ্যের পরিবহন খরচ এবং পরিবহন, এটা একটা ঝামেলা। আর হচ্ছে আমাকে কি সেই মূল্যটা আমার প্রতিবেশী দেশ বা আমার যে এক্সপোর্টিং যে কান্ট্রিতে আমি এক্সপোর্ট করছি তারা দিবে কিনা। দেখেন ভারতে কেন এই 7 সিস্টার কান্ট্রি এই এলাকাগুলোতে আমাদের পণ্যের তারা আমদানি করে, এটা কারণ হচ্ছে তাদের যে ভারতের যে ফ্যাক্টরিগুলো, সিমেন্টের ফ্যাক্টরিগুলো তাদের অঞ্চল থেকে অনেক দূরে, যার ফলে কি হয়, তারা কিন্তু আমাদের কাছ থেকে কিছু সিমেন্ট নেয়। তো আমি মনে করি এটার সম্ভাবনা, ক্যাপাসিটি, গুণমান ওয়াইজ থাকলেও আমাদের মূল্য এবং এই যে সিমেন্ট পরিবহনগত যে ঝামেলা, সেটার জন্য হয়তো আমি খুব ব্যক্তিগতভাবে যেহেতু 10 বছরে তেমন কোনো উৎসাহব্যঞ্জক কোনো দিক আমি সিমেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে দেখিনি, তাই আমি খুব আশাবাদী নয়। তবুও কোনো কোনো কোম্পানি বা আমরা যারা বিভিন্ন সিমেন্ট ম্যানুফ্যাকচার আছে, আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই স্বল্প পরিমাণেই যতটুকু এক্সপোর্ট হচ্ছে, এই ভলিউমটা বাড়ানোর জন্য আসলে আপনারা কি কোনো ধরনের, আপনি কি মনে করেন যে এটা G2G পর্যায়ে হতে পারে বা সরকারি বেসরকারি উদ্যোগে হতে পারে, এমন কোনো পলিসি নেওয়া যেতে পারে যেটা এই এক্সপোর্ট ভলিউমটাকে আরো কিছুটা হলেও ইনক্রিজ করতে পারে? সেটা আপনি যেটা বলেছেন আমি এগ্রি করি যে G2G পর্যায়ের যদি G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে যদি ডিসকাশন হয়, কোনো ধরনের প্রণোদনা দেওয়া যায়, যে এক্সপোর্ট হলে আমরা বিভিন্ন ধরনের ছাড় পাওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে হতেই পারে। এবং এটা আমি মনে করি আমাদের সিমেন্টের যে গুণমান, এটা পৃথিবীর সেরা গুণমানের আমরা সিমেন্ট উৎপাদন করি, এবং আমাদের ক্যাপাসিটি আছে কোয়ান্টিটির দিক থেকে, আর কোয়ালিটির দিক দিয়ে আমরা সেরা গুণমানের সিমেন্ট প্রস্তুত করি। সো এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে যদি আলোচনার মাধ্যমে বিভিন্ন দিক বিবেচনা করে যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা হয়, তাহলে ডেফিনেটলি আমরা 1% থেকে উই ক্যান রিচ আপ টু 5%, 10%, দেন ইট উড বি এ সিগনিফিক্যান্ট ভলিউম। অর্থাৎ যে সম্ভাবনাটা আছে সেটা পুরোপুরি সক্ষমভাবে ব্যবহার করার আমরা একটি পর্যায়ে যেতে পারবো। সিমেন্ট ইন্ডাস্ট্রির সাথে আপনি দীর্ঘদিন ধরে জড়িত আছেন, বিশেষ করে বাংলাদেশের গত কয়েক দশকের যে অগ্রগতি সেটা খুব কাছ থেকে দেখছেন আপনারা, এবং আগামী কয়েক দশকে বাংলাদেশেরও বেশ কিছু পরিকল্পনা বা লক্ষ্য আছে। আপনি জানেন যে 2026-এ এলডিসি থেকে আমাদের আনুষ্ঠানিক গ্র্যাজুয়েশন হয়ে যাবে, 2041-এ আমরা পুরোদস্তুর উন্নত একটি দেশ পরিণত হতে চাই। অবকাঠামো খাত বলাই যাচ্ছে যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। আপনারা সামগ্রিকভাবে কি দেখছেন? আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা 2026 সালে গ্র্যাজুয়েশনে যাব, 5 বছর পরে, খুব নিকটেই আছে। আর আমরা 2041 যে ভিশনে আমরা যাচ্ছি, আমাদের অর্থনীতি প্রায় 7 থেকে 8 গুণ বেড়ে যাবে। এখন যে সাইজ আছে, ধরেন আমাদের যদি এখন পার মাথাপিছু আয় $2000 হয়, আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী যে ভিশন 2041-এ আমরা একটা উন্নত দেশে প্রবেশ করব, এবং আমাদের প্রায় $16,000 মাথাপিছু আয়ের একটা পরিকল্পনা আছে, এবং আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি। এবং এটার জন্য যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, অন্যান্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অন্যান্য মেটেরিয়ালের সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রস্তুতি আছে এবং খুব ভালোভাবে প্রস্তুতি দিয়ে রেখেছে। অনলি থিং ইজ দ্যাট গভর্নমেন্ট থেকে আমাদের সহায়তা পাচ্ছি, আমরা কিন্তু খুব ভালো সহায়তা পাচ্ছি। যেমন আমাদের যে ইন্ডাস্ট্রি চলমান রাখার জন্য গ্যাস এবং আমাদের বিদ্যুতের যে একটা সাপ্লাই, যেটা গভর্নমেন্ট থেকে আমরা দারুণ সাপোর্ট পাচ্ছি।
আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই, সেই ক্ষেত্রেও আমাদের সরকার আমাদেরকে এগিয়ে এসে আমাদেরকে হেল্প করতে পারেন। আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের সরকার যদি আমাদের যেসব অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এইসব ক্ষেত্রে যদি আমাদেরকে সরকার কিছু ছাড় দেন, এবং আমি মনে করি সরকার একটা জিনিস বিবেচনা করা আপনি উচিত। বলছিলেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় বা পরিবহন ক্ষেত্রে এখনো বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি হলেও আরেকটু সুনির্দিষ্টভাবে আসলে জানতে চাই এখানে কোন ধরনের পদক্ষেপগুলো নিলে আপনাদের এই অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করা যাবে? না, পদক্ষেপ সরকার থেকে যথাযথভাবে দেওয়া হচ্ছে। যেমন আমাদের সিমেন্টের কেউ যদি ইন্ডাস্ট্রি সেট আপ করতে চায় খুব অল্প সময়ে, বিশ্বের মানে আমাদের এশিয়ার অনেক কান্ট্রি থেকে আমরা খুব সহজে এটা করতে পারি। আমাদের পণ্য পরিবহনে যে রাস্তা দেখেন, আমাদের যে উন্নয়নের তুলনায় আমাদের যে যোগাযোগ ব্যবস্থা খুব ম্যাসিভ উন্নয়ন হচ্ছে, তারপরও এখনকার বিবেচনায় কিন্তু অপ্রতুল। আমরা হিউজ বুঝতে হবে যে 4 কোটি 4.5 কোটি মেট্রিক টন সিমেন্ট পরিবহন হয় আমাদের ট্রাকের মাধ্যমে, এবং আমাদের পানিপথে কিছু জাহাজ আছে, জাহাজের মাধ্যমে বা বোটের মাধ্যমে, ট্রলারের মাধ্যমে। তো আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা আরো স্মুথ পরিচালিত করার জন্য সুবিধা পাই, পণ্য আমাদের যেহেতু এটা আমদানি নির্ভর, র মেটেরিয়াল আমদানি নির্ভর একটা ইন্ডাস্ট্রি, এই আমদানির ক্ষেত্রে যদি আমাদের কিছু ছাড় দেওয়া হয়, আমাদের ইনকাম ট্যাক্সের রিডাকশনের ক্ষেত্রে যদি আমাদেরকে বিবেচনা করা হয়, কারণ আমি এই সত্য কথাটা বলতে চাই সমস্ত সিমেন্ট উদ্যোক্তাদের পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকেও। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের একটি অনেক অতি পরিচিত এবং পুরনো প্রতিষ্ঠান। আমরা প্রায় 23-24 বছর যাবৎ অপারেশন আছে। আমাদের 3টা সেরা ব্র্যান্ড দেশের, আমাদের ইস্টার্ন সিমেন্ট, আমাদের 7 হর্স অ্যান্ড সুপ্রিম, এই 3টা ব্র্যান্ড কিন্তু আমরা বাজারজাত করছি। আমরা আরও ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা আরও কিভাবে জনগণের দ্বার প্রান্তে সুলভ মূল্যে আমাদের সিমেন্টটা পৌঁছে দিতে পারি। সেটা মনে করি যে আমাদের যে ওভারঅল বাংলাদেশের যে উন্নয়নের ধারা, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আগানো। এবং আমি মনে করি যে আমাদের সরকার থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আরও কয়েকটি ক্ষেত্রে যেগুলো উল্লেখ করলাম, আমরা সহায়তা পেলে আরও এগিয়ে যাবে এবং ইন্ডাস্ট্রিটা প্রস্তুত। আমি বলবো এখানকার উদ্যোক্তারা শুধু লাভ করার জন্য করে না, আমি বলবো যে ওনারা যখন লস করে এটা কেউ বুঝতে পারে না, সাধারণ জনগণ বুঝতে পারে না, সরকারও বুঝতে পারে না। এই সিমেন্ট না, আপনারা একটা ভিশন নিয়ে কাজ করছেন বোঝা যাচ্ছে। আমি একটু ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে সুনির্দিষ্টভাবে আপনাদের বিষয়ে আসতে চাই। আপনি বলছিলেন যে অলরেডি খুবই কম্পিটিটিভ একটি মার্কেট, সেখানে আপনারা গত 24-25 বছর ধরে বেশ সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। কোন ফ্যাক্টরগুলো আসলে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে অন্যান্য কম্পিটিটিভ যে পার্টনারগুলো আছে তাদের থেকে স্বতন্ত্র একটি জায়গাতে দাঁড় করিয়েছে? অ্যাকচুয়ালি সিমেন্ট, বাংলাদেশের সিমেন্ট শিল্প সম্পর্কে যদি বলি, আমি একটু আগে উল্লেখ করেছি যে আমাদের সিমেন্টের যে গুণমান, প্রত্যেকটা কোম্পানি, এবং এখানে প্রায় আমাদের যে দেশীয় কোম্পানি 85% মার্কেট শেয়ার দখল করে, 15-16% বিদেশি কোম্পানি করে। দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো যেগুলো সিমেন্ট প্রডিউস করে, তারা প্রত্যেকেরই গুণমান কিন্তু আন্তর্জাতিক মানের। আমি এই ব্যাপারে নিশ্চিত, যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করছি, যেহেতু আমরা বিশ্বের সেরা জায়গাগুলো থেকে ক্লিংকার এবং আদার কাঁচামাল আমরা আমদানি করি, এবং উৎপাদনও আমরা ভালো প্রসেসের মাধ্যমে করি, যার ফলে আমি মনে করি এবং আমাদের কিউসি কোয়ালিটি কন্ট্রোল এটা কিন্তু চলমান প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তো আমি মনে করি আমরাও সেরা গুণমানের সিমেন্ট তৈরি করছি অন্যান্য প্রতিষ্ঠানের মতোই। এবং আমাদের যে 3টা ব্র্যান্ড আমি উল্লেখ করেছি, 7 হর্স, ইস্টার্ন সিমেন্ট এবং সুপ্রিম, আমরা 3টা ব্র্যান্ডেই আমরা সেরা গুণমানের সিমেন্ট তৈরি করি। আমরা 2 ধরনের সিমেন্ট করি, একটা হচ্ছে পিসিসি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, আর একটা হচ্ছে ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো আমরা 2 ধরনের সিমেন্ট বাংলাদেশে পাওয়া যায়, বহুলভাবে বাংলাদেশে মার্কেটে আছে। আমরাও তৈরি করছি এবং সেরা গুণমানের সিমেন্ট, যেটা আমরা খুব সহনীয় মূল্যে, সেটা হলো আমার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা সহনীয় মূল্যে আমাদের যারা ভোক্তা আছেন, যারা আমাদের ডিলার আছেন, রিটেলার আছেন, তাদের কাছে আমরা বৈশ্বিক মানের জন্য ক্রেতা ভোক্তা বা একই সাথে ডিলার সকলেই আসলে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উপর একটা আস্থা রাখেন, সেটা বলাই যায়। এই প্রসঙ্গেই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুনির্দিষ্টভাবে যে ব্যাপারটি জানতে চাই, এই যে এখন পর্যন্ত যে সকল চলমান মেগা প্রজেক্টগুলো আছে, সামনে আরো বেশ কিছু প্রজেক্ট আসছে, একই সাথে বেসরকারি বা ব্যক্তি খাতেও বাংলাদেশ একটা উন্নয়ন অগ্রযাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের প্রজেকশনটা কি যে এখন পর্যন্ত যে হারে মার্কেট গ্রোথ হচ্ছে, এই হারটা আসলে আগামী 10 বছরে কোথায় পৌঁছতে পারে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা গত 10 বছর, একটু আগে বলেছি, আমরা যদি কিউমুলেটিভ গ্রোথ অ্যানালাইসিস করি, প্রায় 10.4% গ্রোথ আমরা গত 10 বছর মেনটেন করেছি। আমি মনে করেছি যে আরও নেক্সট 10 বছর যদি আমরা বিবেচনা করি, গ্রোথ হার এরকমই বাড়বে। যে এটার একটা উদাহরণ আমি দিতে পারি, দেখবেন যে সিমেন্টের মাথা পিছু কনজাম্পশন, পার ক্যাপিটা কনজাম্পশন বাংলাদেশে মাত্র 230 কেজি
মাথা পিছু, যেখানে ভারতে প্রায় 330 কেজি। এবং আমি যদি ভুল না করে থাকি 2008-9 সালে যেটা ছিল মাত্র 65 কেজি, তাহলে তো সেখান থেকে প্রায় 4 গুণ বেশি উন্নয়ন সাধন আমি হয়েছে এইটুকু গত এক বলতে পারি, দশকে। আপনার থাম রুল খুব সুন্দর, আপনি যথেষ্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে বসেছেন। আমি মনে করি যে 230 কেজি, এটা 600 কেজির উপরে পর্যন্ত যখন তখন পর্যন্ত না পৌঁছাবে, এই গতিধারা বাড়তে থাকবে। এবং আমি খুব আশাবাদী নেক্সট 10 to 15 ইয়ার্স আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি ইজ বুমিং। আমি মনে করি যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাব। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি, শুভকামনা আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজের দর্শকদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। একই সাথে ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও নতুন একজন অতিথিকে দিয়ে হাজির হব এই পর্দায়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।